নমস্কার, আমি মৌমিতা দেবনাথ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পলিটিক্যাল সায়েন্স উইথ মৌমিতা। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়, দ্য ফার্স্ট গ্রেট ডিবেট, অর্থাৎ প্রথম মহাবিতর্ককে নিয়ে। এই প্রথম মহাবিতর্ককে আমরা অনেকেই আইডিয়ালিজম ভার্সেস রিয়েলিজম ডিবেট নামেও জেনে থাকি। তো চলুন জেনে নেওয়া যাক এই বিতর্কের পটভূমি, এর মূল ধারণাটা কি এবং এই প্রথম মহাবিতর্কের বর্তমান দিনে কি কি প্রাসঙ্গিকতা রয়েছে। ধরো তোমার দুই বন্ধু প্রতিদিন ঝগড়া করে। একজন বলে সব সমস্যা আলোচনায় মিটে যাবে, আরেকজন বলে না, শক্তি না থাকলে কেউ তোমার কথা শুনবে না। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসও ঠিক এরকম একটা ঝগড়া হয়েছিল, আদর্শবাদ বনাম বাস্তববাদ। আমরা একে বলি ফার্স্ট গ্রেট ডিবেট বা প্রথম মহাবিতর্ক। এবার এই যে ডিবেট, এটা শুধুমাত্র কোনো তাত্ত্বিক লড়াই না, বরং পুরো যে আন্তর্জাতিক সম্পর্ক একটা শাস্ত্র হিসেবে গড়ে উঠছে, তার শুরুটা হয়েছিলই এই প্রথম মহাবিতর্ককে কেন্দ্র করে, তার উপর ভিত্তি করে। তাহলে প্রত্যেকটা ঘটনার তো একটা পটভূমি থাকে। এই যে প্রথম মহাবিতর্ক হয়েছে, এই প্রথম মহাবিতর্ক সংগঠনের পিছনেও কিছু না কিছু ঘটনা রয়েছে, সেগুলো আমরা জেনে নিই। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পরে পৃথিবী একটা ভয়াবহ ধ্বংসাত্মক শ্মশানে পরিণত হয়েছিল। লাখো মানুষ মারা গেছে, অর্থনীতিটা ভেঙে পড়েছে। তখন সবাই ভাবছে যে যদি আর যুদ্ধ না হতো, আর এই যে একটা শান্তির আকাঙ্ক্ষা, যে অনেক যুদ্ধ হয়ে গেছে, অনেক আমরা ধ্বংসস্তূপ দেখে নিয়েছি, অনেক মৃত্যু দেখে নিয়েছি, এবার আমরা শান্তি চাই, একটা এমন পৃথিবী চাই যেখানে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে শান্তির বাতাবরণ দিতে পারবো। এই স্বপ্ন থেকেই জন্ম নিচ্ছে আদর্শবাদ। এই আদর্শবাদী যে ধারা, সেখানকার মূল চিন্তাবিদ কে ছিলেন? উড্রো উইলসন। তিনি 1918 সালে তার এই 14 পয়েন্টস এর বক্তৃতায় বলছেন যুদ্ধকে প্রতিরোধ করা সম্ভব। রাষ্ট্রগুলো একে অপরের সাথে সহযোগিতা করবে। একটা আন্তর্জাতিক সংগঠন থাকবে যেটাকে লিগ অফ নেশনস বলা হচ্ছে, যেখানে যদি কোনো দেশের মধ্যে সমস্যা হয়, সবাই মিলে আলাপ আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করবে। আচ্ছা, এই লিগ অফ নেশনসটা কিরকম তোমরা ভাবতেই পারো। এখন যে ইউনাইটেড নেশনস রয়েছে তার আগে ট্রায়াল ভার্সন। এই যে লিগ অফ নেশনস প্রতিষ্ঠা করার কথা তিনি বললেন 14 পয়েন্টসে, আমরা দেখতে পাই 1920 সালে লিগ অফ নেশন প্রতিষ্ঠা হচ্ছে। পরবর্তীকালে দেখা যায় বেশ কিছু ঘটনায় এই যে আদর্শবাদী যে সমস্ত চিন্তা ভাবনাগুলো তুলে ধরেছিলেন না উড্রো উইলসন, সেগুলো ব্যর্থ হতে থাকে। সেই সময় বেশ কিছু বাস্তববাদী চিন্তাবিদ তাদের এই যুক্তিগুলোকে খণ্ডন করেন এবং পাল্টা যুক্তি হিসেবে নিজেদের কিছু ধারণা তুলে ধরেন। এখান থেকে শুরু হয় প্রথম মহাবিতর্ক। আমরা এবারে জেনে নেওয়ার চেষ্টা করব যে এই যে আদর্শবাদী ধারা রয়েছে, এদের মূল বক্তব্যগুলো কি ছিল। তাহলে চলো জেনে নিই। আদর্শবাদীরা বলতেন যে রাষ্ট্র আসলে খারাপ নয়, তারা সহযোগিতা করতে পারে। অর্থাৎ কোনো একটা রাষ্ট্র বিপদে পড়লে বাকি রাষ্ট্রগুলো সহযোগিতার জন্য এগিয়ে আসে, তারা সবসময় যুদ্ধকামী মনোভাব নিয়ে বসে থাকে না। আরো কি বললেন? আদর্শবাদীরা মনে করছেন যে আইন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, নৈতিকতার মধ্য দিয়ে শান্তি বজায় রাখা সম্ভব। যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য চলে এবং আলোচনা করে তারা বিভিন্ন সমস্যার সমাধান করে, তাহলে অবশ্যই ভবিষ্যতে এই রকম বড় যুদ্ধ আমাদের দেখতে হবে না। মানুষের মধ্যে অনেক ভালো দিক আছে, মানুষের মধ্যে জাস্টিস আছে, ফেয়ারনেস আছে,
অর্থাৎ যদি সহজভাবে বলি তাহলে আদর্শবাদী তাত্ত্বিকরা মনে করতেন যে পৃথিবীতে সবাই যদি মিলেমিশে থাকে তাহলে আর যুদ্ধ হবে না, আলোচনার মধ্যে দিয়ে শান্তি আসবে। কিন্তু সমস্যা হলো বাস্তবতা অনেকটা কঠিন। হিটলার, মুসোলিনি এরা উঠে আসে 1930-এর দশকে। জাপানের অগ্রাসন দেখা দিল। এই যে হিটলার, মুসোলিনি, জাপানের অগ্রাসন সব মিলিয়ে আবার যুদ্ধ শুরু হলো। লিগ অব নেশনস, যেটা উড্রো উইলসনের স্বপ্ন, সেটা একেবারেই ব্যর্থ হয়ে গেল। তিনি বলেছিলেন কি, একটা আন্তর্জাতিক সংগঠন থাকলে সবাই আলাপ আলোচনার মধ্যে দিয়ে সবটা মিটিয়ে নেবে। মানুষ, রাষ্ট্র সহযোগিতা করে, রাষ্ট্র সবসময় যুদ্ধকামী মনোভাব নিয়ে বসে থাকে না। এই কথাগুলো ব্যর্থ প্রমাণিত হলো। ইথিওপিয়া, মাঞ্চুরিয়া, স্পেনের গৃহযুদ্ধ, এই প্রত্যেকটা ঘটনা বুঝিয়ে দিল যে শান্তির পরিবেশ সব সময় বজায় রাখা সম্ভব হচ্ছে না। তাহলে প্রশ্ন এলো যে আদর্শবাদ কি সত্যিই এর কোনো সমাধান দিতে পারলো না? সেই প্রশ্নের উত্তরে এগিয়ে আসলো রিয়েলিজম বা বাস্তববাদ। ইএইচ কার তার বিখ্যাত দ্য 20-year ক্রাইসিস গ্রন্থে 1939 সালে কি বলছেন? তিনি বলছেন যে আদর্শবাদ হচ্ছে এক ধরনের ইউটোপিয়া যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। তাহলে বাস্তববাদী তাত্ত্বিকরা কি বলছেন? বাস্তববাদী তাত্ত্বিকরা বলছেন যে আন্তর্জাতিক যে সিস্টেম, আন্তর্জাতিক যে ব্যবস্থা, সেটা হচ্ছে অ্যানার্কিমূলক, অর্থাৎ সব সময় অরাজকতা বিরাজ করে। এখানে কোনো ওয়ার্ল্ড গভর্নমেন্ট নেই। আরো কি বলছেন? যে প্রত্যেকটা রাষ্ট্রের একটাই কাজ, নিজেকে রক্ষা করা, অর্থাৎ নিজের রাষ্ট্র গণ্ডিকে রক্ষা করা, নিজের স্বার্থ রক্ষা করা। ক্ষমতা এবং যে সামরিক শক্তি, এগুলো ছাড়া বাঁচা যায় না। বাস্তববাদ বলছে যে নৈতিকতা বা আন্তর্জাতিক আইন তখনই মানা হয় যখন তার রাষ্ট্রের স্বার্থের সাথে মেলে। রাষ্ট্রের স্বার্থের সাথে না মিললে আন্তর্জাতিক আইন মানতে রাষ্ট্রগুলোকে দেখা যায় না। যদি আমরা সহজভাবে পুরো বিষয়টা বলার চেষ্টা করি যে বাস্তববাদীরা কি বলছে, বাস্তববাদীরা বলার চেষ্টা করছে যে শক্তি থাকলেই শান্তি সম্ভব, এবং তারা যুদ্ধ এড়ানোর কৌশল হিসেবে কি বলছেন, তারা কি বলছেন যে আমি তো আদর্শবাদের সমালোচনা করলাম, আমি নিজের পক্ষেও কথা বললাম যে আন্তর্জাতিক ব্যবস্থা অরাজকতা মূলক, এখানে সবাই নিজের স্বার্থ দেখে চলে, ক্ষমতার রাজনীতি চলে। তাহলে সমাধানটা কি? বাস্তববাদ কিভাবে সমাধান দেওয়ার চেষ্টা করলো? বাস্তববাদ বলছে যে শক্তির মাধ্যমে যুদ্ধটাকে এড়ানো সম্ভব। কিভাবে সম্ভব? শক্তির মাধ্যমে যুদ্ধটাকে এইভাবে এড়ানো সম্ভব যে শক্তির ভারসাম্য তৈরি করতে হবে, যার ফলে রাষ্ট্রগুলো অন্য রাষ্ট্রকে আক্রমণ করার আগে দুবার ভাববে। এটাই ছিল বাস্তববাদের মূল বক্তব্য। আচ্ছা, আমরা তো আদর্শবাদী তাত্ত্বিকদের মূল বক্তব্য শুনলাম, বাস্তববাদী তাত্ত্বিকরা কি বলেছেন সেটাও জানলাম। এবার আমরা একটু জানার চেষ্টা করব যে বিতর্কটা কোন কোন জিনিসগুলো নিয়ে হয়েছিল। আদর্শবাদ রাষ্ট্রের চরিত্র, আন্তর্জাতিক ব্যবস্থা, যুদ্ধ, নৈতিকতা, এগুলো সম্পর্কে কি বলেছিল, আর বাস্তববাদ কি বলেছিল। তাহলে চলো আমরা বিতর্কের যে মূল কাঠামো সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো, আদর্শবাদ রাষ্ট্রের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে বলছে যে রাষ্ট্র হচ্ছে শান্তিকামী, রাষ্ট্র হচ্ছে নৈতিক, সে নিজে থেকে কখনোই যুদ্ধ করতে চায় না, তারা সবসময় শান্তি চায়, তারা সহযোগিতার কথা বলে, তাই না? বাস্তববাদ উল্টো কথা বলে। বাস্তববাদ কি বলছে? যে রাষ্ট্র যদি শান্তিকামী হতো তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হলো? তাই তারা বলছে রাষ্ট্র হচ্ছে স্বার্থপর, শক্তি নির্ভর, তারা সবসময় নিজেদের শক্তিকে ক্রমাগত বৃদ্ধি করার কথা বলে এবং নিজেদের স্বার্থ রক্ষা করে চলে প্রত্যেকটা রাষ্ট্র। আচ্ছা, আমরা রাষ্ট্রের চরিত্র শুনলাম। আন্তর্জাতিক ব্যবস্থা সম্পর্কে আদর্শবাদ কি বলছে?
আদর্শবাদ বলছে যে আন্তর্জাতিক ব্যবস্থায় ক্ষেত্রে রাষ্ট্রগুলো আইন মেনে চলবে এবং একে অপরকে সহযোগিতা করবে, তাহলে আর সেই যে দ্বন্দ্বের পরিস্থিতি এগুলো তৈরিই হবে না। অন্যদিকে বাস্তববাদ কি বলছে? বাস্তববাদ বলছে যে আন্তর্জাতিক রাজনীতিটা হচ্ছে একটা শক্তির রাজনীতি, একটা ক্ষমতার রাজনীতি। তাই যেখানে ক্ষমতার রাজনীতি চলে সেখানে সহযোগিতার বাতাবরণ থাকতে পারে না, সেটা সবসময় একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই চলে। আচ্ছা, যুদ্ধের ক্ষেত্রে আদর্শবাদ কি বলছে? যুদ্ধের ক্ষেত্রে আদর্শবাদ বলছে যে যুদ্ধটাকে এড়ানো সম্ভব। তারা যেই যেই বক্তব্য তুলে ধরেছিল তার মধ্যে দিয়ে সেগুলো ফলো করে চললে যুদ্ধটাকে এড়ানো সম্ভব, ভবিষ্যতে যুদ্ধ হবে না। কিন্তু বাস্তববাদ পরবর্তীকালে বলছে যে না, আদর্শবাদী বেশ কিছু যে বক্তব্য সেগুলো ভুল প্রমাণিত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে। তাই যুদ্ধটা এড়ানো সম্ভব না, যুদ্ধ অনিবার্য, তবে এটাকে নিয়ন্ত্রণ করা যায়, এটি নিয়ন্ত্রণযোগ্য। কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? একটু আগেই তোমাদের বলেছি আগের স্লাইডে যে শক্তির ভারসাম্য তৈরি করতে হবে। একটা রাষ্ট্র যখন দেখবে তার সামনে সম পরিমাণ ক্ষমতার একটা রাষ্ট্র বা একটা রাষ্ট্রজোট রয়েছে, তখন তারা যুদ্ধের ক্ষেত্রে দুবার ভাববে। এটাই বাস্তববাদ বলার চেষ্টা করছে। আবার আমরা যদি দেখি যে আদর্শবাদের কাছে নৈতিকতা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু বাস্তববাদের কাছে নৈতিকতাটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, সেটা কি স্বার্থ সাপেক্ষ। তাহলে আমাদের এই যে প্রথম মহা বিতর্ক এগুলো শুরুই হয়েছে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে। এর যদি কাঠামোটা আমরা আলোচনা করি, রাষ্ট্রের চরিত্র সম্পর্কে আদর্শবাদ একরকম দৃষ্টি দেখিয়েছে, বাস্তববাদ তাকে খণ্ডন করে নিজেদের বক্তব্য রেখেছে। শান্তি সম্পর্কে একরকম ভাবে বলেছে, কিভাবে শান্তি আনা যায় গোটা বিশ্বে সেই নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ দেখা গেছে, দুটো মতবাদের মধ্যে মতবিরোধ দেখা গেছে। এবং আন্তর্জাতিক ব্যবস্থা এবং যুদ্ধ এড়ানোর কৌশল নিয়েও দুটি মতবাদের মধ্যে মতবিরোধ দেখা গেছে। এর পরবর্তীকালে আমরা জানার চেষ্টা করব এই যে বিতর্কটা হলো, এই বিতর্কের ফলাফলটা কি হলো সেটা এবার আমরা জেনে নেব। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক প্রথম মহাবিতর্কের ফলাফল। এই প্রথম মহাবিতর্কের কারণে আন্তর্জাতিক সম্পর্ক শাস্ত্রটি একটি নতুন রূপ পায়। এই বিতর্কটি কেবল দুটি মাত্র তত্ত্বের লড়াই নয়, বরং এই বিতর্কটা আমাদের শেখায় শান্তি, শক্তি এবং নৈতিকতার ভারসাম্য কিভাবে বজায় থাকে। আমরা প্রথমেই দুটি প্রধান মতবাদের জন্মকে লক্ষ্য করি। কি কি? আদর্শবাদ ও বাস্তববাদ। আদর্শবাদ মনে করায় রাষ্ট্রগুলো একে অপরের সঙ্গে সহযোগিতা করতে পারে এবং এর মধ্যে দিয়েই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। বাস্তববাদ মনে করায় রাষ্ট্রের প্রধান লক্ষ্য হচ্ছে নিজের স্বার্থ এবং শক্তি বৃদ্ধি করা, কিন্তু সময়ের সঙ্গে দেখা যায় যে এই দুটি তত্ত্বই যথেষ্ট নয়। তখন জন্ম নেয় নতুন নতুন তত্ত্ব। কি কি? নিউ রিয়ালিজম, নিউ লিবারালিজম, কনস্ট্রাকটিভিজম এবং ইংলিশ স্কুলের মতো বিভিন্ন তত্ত্ব। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক যে সরল নয়, এই বিতর্কটি পড়ার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা সেটা শিখতে পারবে। তারা উপলব্ধি করতে পারবে যে একটা তত্ত্ব সবকিছুর উত্তর দেয় না, বরং সব দৃষ্টিভঙ্গিগুলোকে আমাদের একসাথে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা আমাদের আজকের এই ভিডিওর একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। দেখা যাক উপসংহারে কি রয়েছে। প্রথম মহাবিতর্ক আমাদেরকে শেখায় যে আন্তর্জাতিক রাজনীতি কখনোই শুধুমাত্র কালো নয় বা শুধুমাত্র সাদা নয়,
এটা সবসময় ধূসর। আদর্শবাদ আমাদের স্বপ্ন দেখতে শেখায়, শেখায় শান্তির পথে হাঁটতে এবং বিশ্বাস করতে যে মানুষ ভালো হতে পারে। আবার বাস্তববাদ আমাদের মনে করিয়ে দেয় যে শক্তি ছাড়া সেই স্বপ্ন রক্ষা করা যায় না। ধরো একজন মানুষ শুধু স্বপ্ন দেখে কিন্তু কোনো কাজ করে না, সে সফল হয় না। আবার কেউ যদি শুধু শক্তির কথা ভাবে আর নৈতিকতা ভুলে যায়, সে ভয়ে রাজত্ব গড়ে তোলে কিন্তু টেকসই শান্তি দিতে পারে না। ঠিক এইভাবেই আন্তর্জাতিক সম্পর্কেও দরকার স্বপ্ন আর শক্তির মিশ্রণ। আজকের বিশ্বেও আমরা একটা শিক্ষা পাই। কি সেই শিক্ষা? জাতিসংঘ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবাধিকার, এইসব কিন্তু আদর্শবাদেরই উত্তরাধিকার, তাই না? আবার অন্যদিকে যদি আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখি, আমেরিকা চীন প্রতিযোগিতা দেখি, পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা দেখি, এসব বাস্তববাদেরই বাস্তবতা। তাই শিক্ষার্থীদের জন্য মূল বার্তা হলো যে শুধু স্বপ্ন নয়, শুধু শক্তিও নয়, বরং শক্তির সাথে স্বপ্ন, স্বপ্নের সাথে শক্তি, এই সমন্বয়ে তৈরি হবে এক ভারসাম্যপূর্ণ পৃথিবী। থ্যাংক ইউ।